শুনুন না। স্বার্থ রুমে নেই। ও আরো জোরে ডাকলো। শুনছেন? কোথায় আপনি? ঘরে এসে দাঁড়ালো স্বার্থ। দরজার ফাঁক গলে উকি দেয়া তুষির মাথাটা দেখে অবাক হয়ে বলল। কি হয়েছে? ও অসহায় মুখ করে বলল। আমি না ট্যাপটা বন্ধ করতে পারছি না। স্বার্থ এগিয়ে এসে বলল। আচ্ছা, বের হও। আমি ভেজা। তাহলে চেঞ্জ করে বের হও। পানিতে সব ভেসে যাচ্ছে, চেঞ্জ করতে গেলেও যে জামা ভিজে যাবে। স্বার্থ ফোন করে শ্বাস ছেড়ে বলল। তাহলে দরজাটা ছাড়ো, আমাকে তো ভেতরে ঢুকতে হবে নাকি? 100 মিটার দূরে দাঁড়িয়ে ট্যাপ বন্ধ করার কোনো মন্ত্র আমি জানি না। তুষির কপাল কুঁচকে ঠোঁট উল্টালো। সব সময় তেরা কথা, কিন্তু সরে যাবে কিভাবে? পুরো ভেজা একটা শরীর তো। মেয়েটা দোনামোনা করে দরজাটার বুকের সাথে চেপে রেখেই দেয়ালের সিটে দাঁড়ালো কোনো রকম। স্বার্থ ঢুকলো ভেতরে। সারা ফ্লোরে শাওয়ার জেল আর শ্যাম্পুর ফেনা একাকার হয়ে আছে। জলের উপর ভাসছে কিছু কিছু। পিচ্ছিল মেঝেতে স্বার্থ এক পা ফেলতেই হড়কে গেল সেটা। যেই পড়তে নিল, উদ্বেগ নিয়ে ধরতে এলো তুষিকে। তরন্ত দুটোই একসঙ্গে ধপাস করে আছাড় খেয়ে পড়ে গেল নিচে। স্বার্থর মাথার পেছনের দিকে ড্রুম করে বাড়ি খেলো টাইলসের শক্ত গায়ের উপর। সাথে তীরের বেগে তুষির শীর্ণ শরীরটাও দুরুম করে পড়ল ওর বুকে। পরপর ব্যথার তোরে নীল হয়ে গেল ছেলেটা। চোখ মুখ খিচে নিল নিঃশব্দে। চেহারার অবস্থা দেখেই আতকে উঠল তুষি। ধরফরিয়ে শুধালো। ব্যথা পেয়েছেন? স্বার্থ সহ্য ক্ষমতা পাহাড় সমান। এইবারও এইরকমই সামলালো নিজেকে। এক টুকরো দীর্ঘশ্বাস ব্যথা মিটিয়ে চোখ মেলে চাইল। তৎক্ষণাৎ সোজাসুজি নজর গিয়ে বাঁধল তুষির চপচপে ভেজা শরীরের কোথাও। চট করে চোখ সরিয়ে বলল। ওঠো। তুষি ব্যাকুল হয়ে বলল। লেগেছে আপনার? ওঠো তুমি। গম্ভীর কণ্ঠের ধার শুনে উঠে এলো মেয়েটা। স্বার্থ তাকালোই না। আগে ট্যাপ বন্ধ করলো, তারপর আরেক দিকে চেয়ে বলল। এটা একটু ভেতরের দিকে প্রেস করে ঘোরালে বন্ধ হয়ে যাবে। তুষি খেয়াল করলো মানুষটার চাহনি এলোমেলো। ওর দিকে ভুল করেও না তাকানোর ইচ্ছে। হঠাৎ কি হলো মাথায় কিছু ঢুকলো না। ও কি না বুঝেই আবার বুকের ব্যথার জায়গায় আঘাত করে ফেললো? মেয়েটা অধৈর্য হয়ে বলল। আপনার কি বুকে লেগেছে? সরো। তুষিকে এক পাশে সরিয়ে পাশ কাটিয়ে যেতে নিল স্বার্থ। ও উদ্বিগ্ন হয়ে বলল। এরকম কেন করছেন? কিছু তো বলুন। চিন্তা হয় আমার, বোঝেন না আপনি? স্বার্থের পাটা বাইরে রাখতে গিয়েও থামলো। চাইলো ঘাড় ঘুরিয়ে। তুষির ফোলা মুখের দিকে চেয়ে বাঁকা হেসে আচমকা মেয়েটা তবদা খেয়ে বলল। হাসছেন কেন? স্বার্থর এই শব্দহীন বক্র হাসি বাড়ল কেমন। ফটাফট বলল। তিলটা সুন্দর। চোখের দীর্ঘ কালো পল্লবগুলো বোকা বোকা ভাবে ঝাপটালো তুষি। বোঝেনিও বলতে গেলে। কিসের আরে! স্বার্থ শুনল না, জবাবও দিল না, বেরিয়ে গেল। কিছু পল হতবিহ্বল চোখে চেয়ে রইল তুষি। তারপর দরজা চাপালো, তাকালো বেসিনের আয়নায়। ভীষণ লজ্জায় ওর সারা শরীর যেন ভস্ম হলো অমনি। হা করে নিজের দিকে আরেকবার দেখল মেয়েটা। জামা তো ভেজা, সেই সাথে গলায় নেমে এসেছে বুকের অনেকটার নিচে। বাম পাশের কালো তিলটা স্পষ্ট সেখানে। তুষি হাঁসফাঁস করে চোখ খিচে ফেলল। এবার বুঝলো স্বার্থ কি বলে গেছে। বিড়বিড় করলো ছটফটিয়ে। অসভ্য জাদ্রেল বিটকেল একটা। তুষি ওয়াশরুম থেকে বের হলো সময় নিয়ে। অস্বস্তি আর কুণ্ঠায় পুরো শরীর ক্ষয়ে যাচ্ছে। মাথা তুলতেও কষ্ট যেন। কি একটা কথা বলল তখন। ইস, ছি, নির্লজ্জ লোক। তুষি অমন আনত হয়েই কয়েক পা এগুলো। ঘরের উপস্থিতি টের পেল মানুষটার। চোখের কোণ তুলে চাইলো একটু। অমনি ধক করে উঠল বুকের ধার। একটা সাদা শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে স্বার্থ। আঁটোসাঁটো পোশাকে চওড়া কাঁধ, সুঠাম দেহ স্পষ্ট তার। বুক পকেটের কাজটায় একটা সোনালি রঙের পকেট স্কয়ার 3 কোণা করে ভাঁজ করা। নিখুঁতভাবে সেট করা চুল, হালকা ট্রিম করা দাড়ি, হাতের চকচকে ঘড়ি, পায়ে শেরওয়ানির সাথে ম্যাচিং করা নাগরা। সব মিলিয়ে তুষির মনে হলো ওর শ্বাস আটকে গেছে। মুগ্ধতার আগুন জ্বলে যাচ্ছে চোখে। সব বিস্ময়ে ফ্যাল করে চেয়ে রইল ও। পুলিশের ইউনিফর্মে, কখনো ফর্মাল স্যুট, কখনো বা শার্ট পরা লোকটার পরনে একটা শেরওয়ানি, আজ সাদামাটা পুরুষালি পাজামা। বর্বর চেহারা তার। এর আগে একবার শেরওয়ানিতে দেখেছিল, সেই মিথ্যে বিয়ের সময়। কিন্তু সেই দিন তো ভালোবাসা ছিল না, অনুভূতি ছিল না। তাই আজকের মতো বুকের তীব্র কাঁপন ধরতে পারেনি তুষি, যা এইবার পারল।
এই যে হৃদয়ের গুপ্তগড়ে ভীষণ জোরে বাজ পড়ল একটা। এই শব্দের নাম কি দেবে ও? স্বার্থর চোখ পড়ল তখনই। নিস্তব্ধ মেয়েটার নিশ্চল চাউনি দেখে ভুরু দুটো গোছালো একটু, তারপর এক পা দুপা করে এসে থামলো সামনে। মিটিমিটি হেসে তুষির বিহবল চেহারা দেখল দুপল, ভ্রু নাচিয়ে বলল, বেশি ভালো লাগছে? নড়ে উঠল তুষি, ভাঙল ধ্যান, নজর সরিয়ে নিল সহসা, পরপর গলা ঝেড়ে বলল, এটা কেন পড়েছেন? স্বার্থ চেয়ে দেখল তুষির চুলের মাথা ছুঁয়ে টপটপ করে পানি পড়ছে মেঝেতে। ক্লান্ত শ্বাস টেনে তোয়ালেটা নিয়ে নিল সে, বিভ্রান্ত মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুল তোয়ালেতে ছোঁয়াতেই বিস্ময়তায় ভীত হয়ে পড়ল তুষি। ঘুরে তাকাতে চাইলে স্বার্থ মাথাটা শক্ত করে চেপে রাখল। চুল মুছতে মুছতে বলল, চুল ঠিক করে শুকাতে পারো না, একটা ট্যাপ বন্ধ করতে পারো না, পারো কি শুধু চুরি করতে? তুষি গাল ফুলিয়ে বলল। আমি কি এখন আর চুরি করি? সবসময় এই এক খোঁটা কেন দিচ্ছেন? স্বার্থ গলায় ভীষণ তেজ। আমার ইচ্ছে 10 বাচ্চার মা হয়ে গেলেও তোমাকে আমি চোরই বলবো। তুষি চুপ করে থাকে, পরপর মিনমিন করে বলল, আপনি হঠাৎ শেরওয়ানি কেন পরেছেন? স্বার্থ কাজ টেনে ওকে নিজের দিকে ফেরালো, পাল্টা প্রশ্ন করল, শাড়ি পরতে পারো? হ্যাঁ। তোমার কি কানে ব্যাং ঢুকেছে? সব কথা দুবার বলতে হয়? তুষির চোখ নামিয়ে নেয়, ও বলল, ওখানে বেনারসি আছে, পরে আমাকে ডাকো, আমি বাইরে আছি। তুষি অবাক হয়ে বলল, বেনারসি কেন পরবো? আমি শেরওয়ানি পরেছি বলে। কিন্তু শেরওয়ানি কেন পরেছেন? তুমি বেনারসি পরবে বলে। তুষি নাক ফোলালো। এসব কেমন উত্তর? স্বার্থ ব্যস্ত বেশ, নিজেই বেনারসি এনে বলল। তুমি পরবে না আমি পড়াবো? তুষি বিরক্ত চোখে চেয়ে থাকে, ঘাওড়ালো, একটা জবাবও দিচ্ছে না, অথচ নিজের মর্জিমাফিক হুকুম করে যাচ্ছে। স্বার্থ এত ধৈর্য হলো না, দুম করে হাত বাড়ালো ওর গায়ের ওনার দিকে। তুষি ছিটকে সরে গেল অমনি, হড়বড়িয়ে বলল, আমি পারবো, পারবো আমি। গুড। ও বের হতে নিয়েও থামলো, ফের কড়া কণ্ঠে বলল, দরজা আটকে বসে থাকার চিন্তাও করো না, এরকম দরজা এক লাথিতে ভাঙার রেকর্ড আমার আছে। তুষি থমথমে গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, এত হুমকি দিতে হবে না, যান আপনি। স্বার্থ নিজেই লক টিপে দেয়। তুষি তাও ছিটকিনিটা তুলল। লোকটাকে ও আর এক আনাও বিশ্বাস করে না। ইদানিং মাথায় ছিট উঠেছে, যদি শয়তানি করে ভেতরে চলে আসে। তারপর সময় কাটলো কিছু। স্বার্থ গুনে গুনে আধা ঘন্টা পর দরজায় টোকা দিল, জিজ্ঞেস করলো, হয়নি তোমার তুষি? ও পাশে নীরব, উত্তর এলো না। স্বার্থর বুক ধুকপুক করে উঠল, জিভে ঠোঁট চুবিয়ে সতর্ক কণ্ঠে বলল, পালিয়েছ? এবার ধরলে কিন্তু আস্ত রাখবো না। না। জবাব এলো না। স্বার্থ ভয় বাড়ল, তড়িঘড়ি করে তৈরি হলো দরজা ভাঙতে। ওই পাশ থেকে ছিটকিনিটা নাম মারল তখনই। বেরিয়ে এলো তুষি, কাচুমাচু চুপসে থাকা মুখটা। স্বার্থ ধমকের সুরে বলতে গেল, খেয়াল করলো ওর বেশভূষা, শাড়িটা দড়ির মতো গায়ে পেঁচিয়ে রেখে বড় নিষ্পাপ গলায় বলল, আমি না শাড়ি পরতে পারি না, অনেকক্ষণ চেষ্টা করলাম, কিছুই হলো না। কোনটা মাথা, কোন দিকে গুজবো কিচ্ছু বুঝতেছি না, একটু বলুন না। ওই মুইয়ে থাকা চোখ মুখ দেখে স্বার্থ আর হম্বিতম্বি করল না, ফোঁস করে শ্বাস ফেলে বলল, আই নিউ ইট, জানতাম আমি। কিভাবে জানলেন? তুমি যে একটা আমড়া কাঠ, কে না জানে। তুষির মুখ কালো হয়ে গেল। স্বার্থ থুতনি ঘষতে ঘষতে দেখল শাড়িটা, সচকিতে বলল, ইউটিউব। চটপট সে টেলিভিশন ছাড়ল, শাড়ি পরানোর ভিডিওগুলো থেকে বেছে বেছে একটা ধরল সেখানে। তুষি তাজ্জব হয়ে বলল, ইউটিউবে শাড়ি পরানোও শেখায়? বাবা! স্বার্থ মনোযোগ তখন স্ক্রিনে। মেয়েটা যেভাবে যেভাবে পরানো দেখাচ্ছে সেভাবেই তুষিকে ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা পরালো সে। কুচি সেট করতে গিয়ে একচোট যুদ্ধ শেষ হলো। শেষে সবগুলো কুচি যখন পেটে গুজতে হবে, তুষি ছিটকে গিয়ে বলল, আমায় দিন। ও কপাল কুচকে বলল, কেন? এমনি। স্বার্থ বুঝলো তুষি আপত্তি কোথায়, কিন্তু এই পর্যায়ে গতকালের ভালো মানুষিটা আর দেখাতে পারল না। ঝট করে দাপটে হাতে কুচিটা তুষির পেটের ভাঁজে গুজে দিল সে। আরও ইচ্ছে করে প্রগাঢ়ভাবে আঙুল ছুঁল সেখানে। এই ভীষণ দাপটে স্পর্শে স্তব্ধ চোখে তাকালো তুষি, ভোরকে বলল, আমি তো বললাম আমায় দিতে। কিন্তু আমি শুনিনি। কাল মানা করেছো শুনেছি, নিজেকে সামলে নিয়েছি, কিন্তু এইসব হবে না তুষি, এরকম ফালতু ডিস্টেন্স রাখতে পারবো না আমি। তুষি চটে বলল, এগুলো বুঝি খুব ভালো কাজ করছেন? মানা করা সত্ত্বেও যারা ছোঁয় তাদের চরিত্রহীন বলে, জানেন আপনি? স্বার্থ ভ্রু নাচালো। আচ্ছা, তদন্ত ঝট করে মেয়েটার সরু কোমরে হাত রেখে এক টান মারল সে। তুষি শীর্ণ দেহ সহসা এসে ঠুকলো ওর বুকের সাথে,
মেলি হকচকানো দৃষ্টিতে চেয়ে স্বার্থ সোজাসাপটা বলল, তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন পুরুষ হতে চাই। সবচেয়ে বাজে নজরে আমি দেখতে চাই তোমাকে। সব থেকে জঘন্যভাবে আমি ছুঁতে চাই তোমায়। এতে তুমি যা ইচ্ছা আমাকে বলো, আমার কিচ্ছু যায় আসে না। তুষির বুকের গতি স্বরূপ খুব করে চাইল কথা বলতে, কিন্তু স্বার্থের ভারী শ্বাস প্রশ্বাসের তপ্ততায় ও জিভটাও নাড়াতে পারল না। বরং চোখ নামাতেই এক আঙ্গুল দিয়ে ফের ওর নিচু চিবুক উঁচুতে তুলল স্বার্থ। বলল, তুমি আমার স্ত্রী তুষি, আমার বিয়ে করা বউ। আমি কেন তোমায় ছোবো না? আমার যেভাবে ইচ্ছে হবে, যেখানে ইচ্ছে হবে আমি সেখানে ছোবো। যতক্ষণ মন চাইবে ততক্ষণ ছোবো। তোমাকে আদরে আদরে শেষ করে দেওয়ার পূর্ণ অধিকার আমার আছে। তুষি খুব বেগ নিয়ে কটা লাইন বলল। নেই, আমি কিন্তু বিয়েটা মন থেকে করিনি। আপনি যেমন প্রথমে আমাকে বউ বলে মানেননি, ঠিক তেমন করে আমিও মেনে নিইনি কিছু। আচ্ছা, আপনার কি আমায় শুধু ছুতে ইচ্ছে করে? কেন নিয়ন্ত্রণ থাকে না? মেয়ে দেখলে আপনাদের সবারই একই রকম হয়, তাই না? স্বার্থর চিবুক বদলে গেল সহসা, অথচ চোয়ালের হাড় ভাসিয়েও হাসল সে। শান্ত চোখে বলল, এসব বলে না বাবু, মাথা গরম হয়। তুষি ভ্যাগাচাকা খায়, গুটিয়ে যায় আরও। স্বার্থ বলল, যাকে এসো, সময় খুব কম। মেয়েটার হাত ধরে সোজা বিছানায় এসে বসালো সে। তুষির চোখে গাঢ় বিভ্রান্ত নামল। স্বার্থ লাগেজ থেকে কিছু জিনিসপত্র বের করলো এবার। গোল পাউচটার চেন খুলতেই হতবাক হয়ে গেল তুষি। সাজগোজের জিনিসপত্র গহনা দেখে বলল, এগুলো কে কিনলো? শরীফের বউকে দিয়ে কিনিয়েছিলাম। বলতে বলতে মেয়েটার সামনে বসলো সে। তুষি আশ্চর্য হয়ে বলল, কি হবে এসব দিয়ে? সাজবে। এখানে আসলে হচ্ছেটা কি? বুঝবে একটু পর। স্বার্থ ঘাট ডলতে ডলতে মেকআপের জিনিসপত্রগুলো দেখছে। কোনটা কোথায় মাখে ও নিশ্চিত এসব তুষি নিজেও জানে না। পার্টিতে তো ঠোঁট আর ঠোঁটের লিপস্টিক ওর চোখে লেগেছিল। কি নেশার মতো রং, যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, মিস্টার স্বার্থ আবরার, কিস মি নাও। এছাড়া আর কিছু মেখেছিল মুখে? কোনোটাই না বুঝে পড়ে হাল ছেড়ে দিল স্বার্থ। পাতা থেকে একটা ছোট টিপ নিয়ে তুষির কপালে পরিয়ে দিল। তারপর দু আঙ্গুলে গাল চেপে লিপস্টিকও ঘুরিয়ে ঘুরিয়ে মেখে দিল ঠোঁটে। তুষির মনে হলো ও পৃথিবীতে নেই। বিস্ময়ে বিস্ময়ে মরে ভূত হয়ে যাচ্ছে। চোখ দুটো বড় বড় করে সামনের মানুষটাকে কেবল দেখল সে। স্বার্থ চিরুনি নিয়ে পেছনে বসল। চুলের গোছে এপাশ ওপাশ করে কপাল চুলকে বলল। চুল কিভাবে বাঁধে? তুষি গোমরা মুখে বলল, থাক, এত আদিক্ষেতা দেখানোর দরকার নেই। আমারটা আমিই করে নেব। কথা কম, কিভাবে করব? আপনি এরকম গদগদ করবেন না তো। আমি কিন্তু কিছু ভুলিনি। আপনাকে দেখলে এখনো আমার গা জ্বলে যায়। চলুক, যাকে দেখে যার চলবে সেই তার কাছের। তুষি আর কথা খুঁজে পেল না, ঠোঁট গোজ করে রাখল। স্বার্থ বিফল হয়ে বলল, চুল বাঁধতে হবে না, খোলা থাকুক। একটা ছোট্ট চিকন নেকলেস ছিল, বেনারসের সাথে ম্যাচিং করে কেনা। তুষির পিঠ থেকে চুলগুলো সরিয়ে নেকলেসটা নিজেই পরিয়ে দেয় স্বার্থ। তুষি শক্ত হয়ে শ্বাস বন্ধ করে রাখল। স্বার্থ ঠান্ডা হাত যতবার ওর গলায় ঘাড়ে লাগছে, যতবার মানুষটার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর শরীর, ততবার কেমন উদ্বেগ যন্ত্রণায় শেষ হচ্ছে যেন। আর ঠিক তখনই ওই উদ্বেগ আরও শতগুণ বাড়িয়ে দিল স্বার্থ। পেছন থেকে ঝুঁকে এসেই চট করে গলার খাজে ঠোঁট ছুঁয়ে দিল। একটা ভারী চুম্বনের স্পর্শে তুষির বুক ছলকায়। মুঠো শক্ত করে খামচে ধরল শাড়ির পার। স্বার্থ এই স্পর্শের রেশ বাড়ালো না, সরে গেল। কিছু হয়নি এমন ভাব করে এসে বসলো ফের সামনে। দুমুঠো পাথরের চুড়ি বের করে একটা একটা করে তুষির দুই হাতে পরালো। তুষি মানুষটাকে চিনতেই পারল না। মনে হলো ওর জন্ম হলো আজকে। আর চোখ দুটো ফেটে একটা নতুন পুরুষ দেখলো, যেন ওকে ভালোবাসতে চাইছে, চাইছে ওর যত্ন করতে। স্বার্থ তখনই বলল, চোখ বন্ধ করো। কি? চোখটা বন্ধ করো। কেন? ও চসূচক শব্দ করল। তুষি জিভে ঠোঁট চিবিয়ে চোখটা বুঝলো হালকা। টের পেল স্বার্থ নাকের ডগা ছুঁয়েছে, কিছু একটা রেখেছে সেখানে। পরপর জোরসে কিছু একটা সূচের মতো বিততেই আর্তনাদ করে উঠল ও। আ মাগো! স্বার্থ দ্রুত হাত সরিয়ে ফেলল। তুষির চোখে জল জমে গেছে, নাক লাল হয়েছে একটু। ব্যথার জায়গাটা তো ছুতেই পারল না। তবে যতটুকু বুঝলো স্বার্থ নাকফুল বসিয়েছে ওখানে। স্বার্থ এবার গুরুতর হলো, গাল ছুঁয়ে বলল, বেশি লেগেছে? আপনি কি করতে চাইছেন বলুন তো? এসব গয়নাগাটি, নাকফুল, এগুলো কেন পরাচ্ছেন? নাকফুল না পড়লে বউ লাগে না। এই তো এখন দেখি মনে হচ্ছে তুমি আমার বউ।
একদম মিসেস স্বার্থ আপনারের চিহ্ন পড়ে গেল। তুষি একটা তর্কে যেতে চাইছিল, কিন্তু শক্তিতে পারল না, চুপ করে বসে রইল। তাই স্বার্থ সবশেষে পাতলা জর্জেটের ওড়নাটা বসিয়ে সিথি অবধি ঢেকে দিল। ও কপাল পর্যন্ত নামিয়ে এনে বুক ভরে শ্বাস নিল। ঠোঁটের কোণে স্বচ্ছ নির্ভেজাল একটা পাতলা হাসি ঝুলিয়ে বলল, ইউষা যেদিন প্রথম তোমাকে একটা লাল রঙের শাড়ি পরিয়ে আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছিল, সেদিন আমি শুধু একবার তাকিয়েছিলাম। অথচ ওই একটু তাকানোতেই আমি সে রাত এক ফোঁটাও ঘুমোতে পারিনি। তুষি বিস্মিত হয়। সুধাই মৃদু স্বরে, কেন? জানি না, জানলে বলবো। তবে ওই দিনের কথা ভেবে বিয়ের সমস্ত জিনিস আমি লাল রঙের কিনতে বলেছিলাম। এখনো একটা বাকি আছে, জানো? কি? উত্তর হিসেবে আলতার কৌটো হাতে নিতে দেখে তুষি আকাশ থেকে পড়ল। এবার স্বার্থ ওর এক পা টেনে নিজের কোলে নিতেই আরও চমকে গেল মেয়েটা। তাকালো হতবিহ্বল চোখে। কিছু বলার আগেই পুরোটা পা আলতা দিয়ে ভরিয়ে ফেলল স্বার্থ। তুষি বোকার মতো ফ্যালফ্যাল করে দেখে গেল সব। বউ সাজে এক তরুণীকে শেরওয়ানি গায়ে জড়ানো আরেক পুরুষ নিজ হাতে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। এই দৃশ্য সামনাসামনি এত সুন্দর হবে কে জানে। দুটো ফর্সা মসৃণ পা টকটক করছে আলতার রঙে। হয়তো খুব নিখুঁতভাবে পরানো হয়নি, একটু এবড়ো থেবড়ো লাইনগুলো, কিন্তু সৌন্দর্য বা যত্নের যে কম নেই এখানে। আজ সার্থকের দেখে মনে হচ্ছে স্কুলের ফার্স্ট বেঞ্চে বসা সেই মনোযোগী ছাত্র, যার মন চোখ যোগ ব্ল্যাকবোর্ডে লেখা থেকে এক চুল এধার ওধার হয় না। আলতার রং কফটা ওর শেরওয়ানিতে লেগেছে হাতের তালুতেও। তাও কোলের উপরে রাখা স্ত্রীর পেলব পায়ে সবটুকু নিবেশ তার। কপালে দুটো ভাঁজ, দৃষ্টিতে তীক্ষ্ণতা। নিচের ঠোঁটটা গিয়ে বসেছে ওপরের ঠোঁটের তলায়। সামনে বসা তুষির চোখ দুটো ছাপানো, অবিশ্বাস্য ও দিব্য সব তল মারিয়ে নিল। সেই কখন থেকে বিস্ময়ভীত চোখে চেয়ে আছে তুষি। বুঝতেই পারছে না এগুলো সত্যি বা স্বপ্ন কিনা। ও কি ঘুমোচ্ছে? এমন আশ্চর্য সুন্দর কিছু মুহূর্ত কি আদৌ জেগে দেখা সম্ভব, ঘটা সম্ভব বাস্তবে? চোখ মেলে তাকাতেই সে সৌন্দর্যের ঘুমটা ভেঙে যাবে নিশ্চয়ই। না হলে এসব কি করে সত্য হয়? তুষি দোটানায় ভুগলেও হৃদয়ের চারপাশটা ওসব মানল না। কেমন যন্ত্রণার কবলে মুচড়ে উঠল সব। না চাইতেও পেয়ে যাওয়া এই অপ্রত্যাশিত সুখের তোরে দু চোখ প্রচণ্ড জলে ভরে গেল। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠল সে। সেই শব্দ শুনে চকিতে পাশ ফিরল সার্থক। তুষি মাথা নুয়ে দৃষ্টি লুকাতে চায় তার নীরব কান্নাদের। সার্থক চিবুক শিথিল হয়ে অমনি খুব নিবিড় গলায় বলল, আমি ছুলে কি খুব বেশি খারাপ লাগছে তুষি? টলমলে চোখে চাইল মেয়েটা। কখন বললাম? তাহলে কাঁদছো কেন? তুষি কবজি দিয়ে চোখ ডলে মুছল, নাক টেনে বলল, মন চাইছে তাই কাছি। আপনার মন যা চাইবে সব সময় কি শুধু তাই হবে নাকি? আমার কি মন নেই? এই যে এখন এসব হাবিজাবি পাগলামো কেন করছেন আপনি? এই আলতা শাড়ি চুড়ি এসব পরে কোথায় যাব আমি? উত্তরের পিঠে নিঃশব্দে হাসল সার্থক। অমন নিচু স্বরেই বলল, আমার পাগলামির তুমি এখনো কিছুই দেখোনি। কিচ্ছু না, এক ফোঁটাও না। একটা ছেলে বউয়ের জন্য কি মাত্রাতিরিক্ত পাগল হতে পারে, সেটা আমি এবার সবাইকে দেখাবো। তুষি হতবাক হয়ে বলল, মানে? কিসের মানে? আপনি আপনি আমার জন্য পাগল কেন হবেন? আমার প্রতি না আপনার অনুভূতি নেই? সার্থক কাঁধ উঁচিয়ে বলল। এখন আর কি করার, বিয়ে যখন হয়েছে মেনে নিতে হবে না? তুষির মেজাজ চটে যায়। এক টানে পা নিয়ে আসে নিজের। ফোলা গাল দুটো দেখে সার্থক দুষ্ট হাসল, বলল, রাগ হচ্ছে? আপনি আমার সাথে কথা বলবেন না তো? আপনাকে আমার সহ্যই হচ্ছে না। ও কি ও? ও মানেটা কি? ও মানে অয়ন? তুষি বিস্ফোরিত চোখে বলল, কি? আবার? আপনি আবার অয়নায়ন কেন করেন? আমি কি একবারও আইরিনের নাম বলেছি? বলবে কেন? আমি তো আর আইরিনকে বিয়ে করার জন্য লাফাইনি। বিয়ের জন্য লাফাবেন কিভাবে? যা লাফানোর তা তো পার্টিতেই লাফিয়েছিলেন। সার্থক বিড়বিড় করে বলল। পার্টিতে শুধু লাফাইনি, ঠেলে পানিতে ফেলেও দিয়েছিলাম। তুষি সতর্ক চোখে চাইল অমনি। ওই ঘটনা ও জানে, ঈর্ষার মুখে শুনেছে, কিন্তু আজ সার্থকের থেকে শোনার লোভ সামলাতে পারল না। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, কেন ফেলেছিলেন? আপনার তো হবু বউ, তার সাথে কেউ এমন করে? সার্থক বাঁকা হেসে ভ্রু চালো। কি শুনতে চাইছো? তোমাকে ফেলেছিল বলে আমিও ওকে ফেলেছি? তা কখন বললাম? মেয়েটা থতমত খেয়ে বলল। স্বার্থ তার কথা এগোলো না। উঠে বিছানার জিনিসপত্র ফের ভরে রাখলো ব্যাগে। গোটা রুমেই এক চক্কর দেখল ওদের কি কি পড়ে আছে। সব গুছিয়ে চেন টেনে লাগেজ দাঁড় করিয়ে দম ফেলল
আস্তে। পরপর ঘাড় ভেঙে ফের চাইল পেছনে। তুষি তখন একটা জড় বস্তুর মতো চুপ করে বসে আছে। দু হাঁটু বুকে চেপে জড়সড় হয়ে বসা এক পুতুল যেন। একটা লাল টুকটুকে শাড়ির সাথে চেকন নেকলেস গলায়, মাথায় ঘোমটা, হাতে চুড়ি, কপালে টিপ, চোখের কোণে কাজল, ঠোঁটে অল্প লিপস্টিক। এই স্বরূপটা কি স্বার্থের বুকের বা পাশে জং ধরিয়ে দিতে যথেষ্ট নয়? হঠাৎ শান্ত পায়ে এগিয়ে এলো সে। তুষির নিচু থুতনিটা এক আঙ্গুলে উঁচু করে তুলল। চোখে চোখ পড়তেই ভেতরে ভেতরে মুইয়ে গেল তুষি। কিছু বলার আগেই হুট করে তার চোখের কোণ থেকে একটু কাজল নিয়ে স্বার্থ কানের পেছনে ছুঁয়ে দেয়। তুষি হতভম্ব হয় কিছুটা। প্রশ্ন নিয়ে চাইতেই স্বার্থ নিঃসংকোচে বলে, সুন্দর লাগছে, নজর না লাগুক। তুষি বিদ্রুপ করে হাসল। জিজ্ঞেস করলো, আমার আবার কার নজর লাগবে? আমার। বিমূঢ় নয়ন মেলে চাইল মেয়েটা। বুক কাঁপল ধক করে। এক চোট লজ্জায় লাল হলো মুখ। মেদুর গালজোড়ায় ফেপে ওঠা, কুণ্ঠায় বাড়িয়ে ছুঁয়ে থাকা চেহারা আর অপলক চোখগুলো দেখে স্বার্থর কি যেন হলো। কিছুক্ষণ এক ধ্যানে চেয়ে রইল সে। আস্তে ধীরে বদলায় সেই তাকানোর ধরন। একবার জোরে শ্বাস ফেলে ঝট করে সামনে এসে বলল সার্থক। তুষি কিছুটা চমকালো তাতে। নরম গদি নড়ে ওঠায় বড় বড় চোখ করে মুখ তুলে চাইল। সার্থকের হাতটা চট করেই ওর ঘাড়ের ভাঁজে ঢুকলো, টেনে আনলো মাথাটা। তারপর কথা নেই বার্তা নেই, তুরন্তর গতিতে একটা চুমু খেয়ে ফেললো ঠোঁটে। চোখটা তুষির আরও প্রকট হলো, শ্বাস আটকে যায় গলার কাছে। ছটফট করবে ভাবলো, পূর্বেই ছেড়ে দিল সার্থক। তুষি হকচকিয়ে চেয়ে রইল। নির্লজ্জের মতো ঠোঁট কামড়ে হাসলো ছেলেটা, যেন এই ছোঁয়া তার অধিকার, তার একান্ত দাবি। ডোরবেল বাজলো তখনই। সার্থ ব্যস্তভাবে উঠে গেল খুলতে, যেন কে না কে এসেছে। তুষি কিছু বলতেই পারল না। বোকার মতো চোখের পাতা ঝাপটে ঝাপটে চেয়ে রইল চাওয়ার পিঠের এই মানুষটার দিকে। শোয়ার ঘরের দরজা খোলা থাকায় সোজা সদর দরজা দেখতে পাওয়া যায়। খাটে বসে একটু মাথা ঝুঁকিয়েই তুষি দেখল সার্থ ছিটকিনি নামিয়েছে। লক ঘোরাতেই ওপাশে চেনা একটা মুখ দেখা গেল। দুহাত ভর্তি প্যাকেট স্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে জামিল। অমন বাহু বাড়িয়ে বন্ধুকে জড়িয়ে ধরল সে। টেনে টেনে বলল, হ্যাপি হানিমুন মাই। না না, ভালো হয়ে গেছিস, ওসব ডাকা যাবে না। স্বার্থ বন্ধুকে এক হাতে ধরল জড়িয়ে। তবে ওর নজর পড়ল পেছনে থাকা আরও একটি মানুষে। পিঠে কালো বড় ব্যাগ, হাতে ক্যামেরা। চোখে চোখ পড়তেই ছেলেটা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যালো স্যার, আমি শান্ত। আসুন। জামিল বলল, আমার কাজিনের বিয়ে হলো না কদিন আগে, সব ছবিও তুলেছিল। নিখুঁত হাত। তুই ফটোগ্রাফারের কথা বলতেই ওকে ডিরেক্ট ওর বাসা থেকে তুলে এনেছি। স্বার্থ বলল। বসুন। বসলো শান্ত। একি ওকি তাকালো একবার। জামিল প্যাকেটগুলো বাড়িয়ে দিয়ে বলল, সকাল থেকে তো খাসনি, কত কি আনিয়ে রাখলাম এখানে, কিছুই তোদের কাজে লাগলো না। যাকগে, তোকে শেরওয়ানিতে কি লাগছে ভাই, অস্থির। তুষি কোথায়? রুমে। নর্মাল? আমার বউ কি অ্যাবনর্মাল? জামিল হো হো করে হেসে উঠল। বন্ধুর কাঁধ চাপড়ে বলল, দুদিনে ভালোই প্রেমে মজেছিস দেখি। ভালো ভালো, কিন্তু ও বাড়ির অবস্থা? স্বার্থ কণ্ঠ চেপে বলল। শ্, এসব পরে শুনবো। জামিলও ফিসফিস করে বলল, ওকে ওকে, তা আগে খাবি না ছবি তুলবি? বস, আসছি। দুটো প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকলো সে। দৌড় চাপালো আলগা করে, যাতে শোয়ার ঘর এখান থেকে দেখা না যায়। তুষি তুরন্ত উঠে দাঁড়িয়ে বলল, উনি কে? জামিল, উনি না, সাথে লোকটা। ফটোগ্রাফার। কি করবেন? স্বার্থ ক্লান্ত গলায় বলল। ছবি তুলবে। তুষির কণ্ঠ শৃঙ্গে। আমাদের? যাক, একটা ব্যাপার অন্তত নিজে নিজে বুঝলে। তুষি যেন হিসাব মিলিয়ে ফেলল। এতক্ষণ স্বার্থ ওকে সাজিয়েছে কেন? কেনই বা নিজে এমন বর্বর রূপ ধরেছে? কি ভীষণ তেজে তেতে উঠল অমনি। চওড়া কণ্ঠে বলল, আপনার সাথে আমি কোনো ছবি তুলবো না। স্বার্থ খাবারের প্যাকেট খুলছিল। দুটো অনলাইন প্লেটে ঢেলেছেও সেসব। চিকেন স্যান্ডউইচ, সেদ্ধ ডিম, এগুলোই। পানিও ছিল সাথে। ফিরে চাইল এবার। জিজ্ঞেস করলো, কি? আপনার সাথে ছবি তুলবো না আমি। আগে খাবে না ছবি তুলবে? তুষি খিটখিটে গলায় বলল। আমি বললাম না আমি ছবি তুলবো না আপনার সাথে। মাথা নাড়ল ও। আচ্ছা জামিল। উচ্চ শব্দে ডাকে তুষি ঘাবড়ে যায়। সেই সাথে বাইরে থেকে ছুটে আসে জামিল। দরজা সরিয়ে বলে, হ্যাঁ বল, কি? আরে হ্যালো তুষি, কি সুন্দর লাগছে তোমাদের পাশাপাশি। মেড ফর ইচ আদার।
তুষি নাক ফুলিয়ে মেঝেতে চেয়ে রইল। জামিল বুঝলো মেয়ে চটে গেছে, ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো সার্থকে ব্যাপার কি। সে বলল, শান্তকে ক্যামেরা সেট করতে বল, আমরা এখনই ছবি তুলব। তুষি হতবিহ্বল, মুখখানা ফের হা হয়ে গেল। জামিল ওকে বলেই বেরিয়ে যায়। তুরন্ত ঝড়ের মতো এগিয়ে এলো মেয়েটা, সার্থর মুখের সামনে এক আঙ্গুল তুলে বলল। উফ, আমি বললাম আমি ছবি। সঙ্গে সঙ্গে আঙুলটা খপ করে চেপে ধরল তুষির পুরো শরীরটা ঘুরিয়ে ফেলল সার্থ। মেয়েটার পিঠ এসে ধুম করে লাগলো তার বুকের ওপর। ঘাড়ের খাজে সার্থ ঠান্ডা থুতনি পড়তেই বরফের মতো জমে গেল তুষি। হকচকানো মাথায় যেন তীক্ষ্ণ বাজ পড়ল। ততক্ষণে বলিষ্ঠ দুই হাতের মাঝে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে সার্থ। সামনে থেকে খোলা চুলের গোছা কানের পিঠে সরাতে সরাতে বলল, তোমার বয়স কত? মাত্র 20 পার করেছ। আমার বয়স জানো? তোমার থেকে গুনে গুনে 12 বছরের বড় আমি, সেখানে আমার সামনে আঙুল দেখাচ্ছ। একে তো স্বামী হই, তার উপরে গুরুজন, আবার সম্পর্কে তোমার বাবার বড় ভাইয়ের ছেলে। এত এত রেসপেক্টফুল সম্পর্কের মাঝে এই চিকন আঙুল তুলতে নেই, তুললে। তুষির অবস্থা করুন। সার্থ এমন শ্বাস ফেলে ফেলে কথা বলছে, ফিস ফিস করছে এমন, গোটা শরীর গলে যাচ্ছে ওর। তাও কোনো রকমে তোতলালো। কি করবেন? সার্থ নিজের গাল ঘষল তুষির গালে। ট্রিম করা খোঁচা দাড়ির স্পর্শে তুষির চোখ বুজে ফেলল। কানের পাশে একটা শীতল স্বর বলল, চুমু খেতে খেতে শেষ করে ফেলবো। চোখ বেরিয়ে এলো ওর। বিহ্বল হয়ে ঘাড় ফেরাতেই সার্থ প্রমাণ ছুড়ে দেয়। সত্যি সত্যি ঝট করে গালে চুমু খেয়ে ফেলে। তুষির মাথা ভনভন করে উঠল। বেজে বেজে শ্বাস নিয়ে বলল, আপনি আপনি কি পাগল হয়ে গেছেন, নাকি আবার নেশা করেছেন? উত্তর দেওয়ার আগে হাঁক ছুড়ল জামিল। ডাকছে সে। কই রে, নতুন বর বউ, বের হ তোরা, এদিকে সব রেডি। সার্থ ছাড়ল তুষিকে, তবে দমও নিতে দিল না। কবজি টেনে একদম নিচে চলল বাইরে। ক্যামেরা একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সাথে রিং লাইট জ্বলছে। এখানে অন্ধকার যাতায়াতের কোনো জায়গাই নেই। জামিল সোফা দেখিয়ে বলল, বসো তুষি, বসো। ফ্ল্যাটটা নিয়েছিলাম বিয়ের পর বউ নিয়ে মাঝে মধ্যে এসে থাকবো বলে। বউ তো নিজের মনে হয় না এ জন্মে হবে, বন্ধুর বউদেরই আপ্যায়ন করি, কি আর করার। শান্ত কেমন নিরীহ চোখে চাইল। জামিল খেয়াল করে বলল, কিছু বলবে নাকি? না মানে ভাইয়া, আসলে আমার বিয়ে ঠিক হয়নি, তাই আপনার কষ্ট অনুভব করতে পারতাম। জামিল খ্যাক করে বলল, কি? এ ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে ঠিক করে মুসলমানিও হয়নি। এত জলদি কেউ বিয়ের আশা করে? তুষির কান গরম হয়ে গেল। চোখ মুখ কুঁচকে বসে রইল মেয়েটা। শান্ত লজ্জা পেল খুব। জিভ কেটে মুখটা ছোট করে ফেলল। সার্থ 4 আঙ্গুল দিয়ে নিজের চুল ব্র্যাক ব্রাশ করতে করতে বলল, আপনি এসব বাদ দিয়ে ছবি তুলুন। তারপর তুষির কাঁধ পেঁচিয়ে হাত রাখলো বাহুতে। মেয়েটা বোম হয়ে রইল তখনও। শান্ত লেন্সে চোখ রেখেও সরে এলো আবার, বলল, ম্যাম একটু আসুন। তুষি মুখ গোমরা করে রাখে। বিরক্ত সে। সার্থক কণ্ঠ চেপে বলল, আসো বাবু, নাহলে ছেলেমেয়েরা এসব ছবি দেখলে বুঝে ফেলবে ওদের মাকে আমি জোর করেছিলাম। তুষির কণ্ঠ শৃঙ্গে। ছেলে মেয়ে? হ্যাঁ, প্রতি বছর একটা। কম হবে? তুষি মাথা চক্কর কাটল। নির্বাক বনে ফ্যালফ্যাল করে চেয়ে রইল সে। শান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এরা তো ঠিকঠাকই হচ্ছে না, ছবি তুলবে কার? জামিল বলল, আরে ভাই, তুমি ওদের পোজের আশা করো না, তুলতে থাকো, যা হয় হবে। নিরুপায় ছেলেটা ফোঁস করে শ্বাস ফেলে ফের লেন্সে চোখ রাখল। পরপর ফ্ল্যাশের ঝিলিকে দুজন ক্যামেরায় ফিরল। এবার সার্থ হঠাৎ বলল, ওয়েট আ মিনিট, পোস্ট চেঞ্জ হবে। তারপর ফট করে বলল, তুষি, আমার কোলে বসো। আর্তনাদ করে উঠল তুষি। কি? উফ, বউটা এত কথা বলে। এক হ্যাঁচকা টানে ছোটখাটো মেয়েটাকে নিজের কোলে এনে ফেলল সার্থ। কোমরে এক হাত পেঁচিয়ে শান্তকে বলল, এবার তুলুন। লজ্জায় তুষির ধরনই দ্বিধা হয়ে যায়। কি করবে? ছুটবে? কিভাবে পালাবে? কোথায় যাবে? জায়গা খুঁজছে যেন। দুদিকে মাথা নাড়তে নাড়তে হাসল জামিল। শান্তর ঠোঁটেও মিটিমিটি হাসি। সে ক্যামেরায় টপাটপ ক্লিক করলেও স্বার্থের মনোযোগ আর রইল না সেখানে। বারবার ছুটে গেল কোনো এক মাদকের গন্ধ পেয়ে। তুষির চুলে কিছু একটা মেশানো। শ্যাম্পুর ঘ্রাণ এত কড়া হয়, আর গায়ের মেয়েলি গন্ধটা এত মিষ্টি কি করে? এমন নেশা নেশা তো সেই দিন হুইস্কির গন্ধেও লাগেনি। স্বার্থর মাথা ধরে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে খুব। কেমন টলমলে চিত্তে ওভাবেই মেয়েটার খোলা চুলের ভাঁজে নাক ডুবিয়ে চোখ বুঝল সে। শান্ত জামিলের দিকে চেয়ে ফিসফিস করে বলল, ভাই দেখি সেই রোমান্টিক্স।
সেও পাল্টা ফিসফিসিয়ে বলল। আগে ছিল না, বউ মনে হয় কালো জাদু করেছে। হেসে ফেলল ছেলেটা, কিন্তু তুষি তাকাতেই পারছে না। কুণ্ঠায়, জড়তায়, অস্থিরতায় মরে যাচ্ছে যেন। হঠাৎ এক ভিন্ন ছোঁয়ায় শিরদাঁড়া সোজা হয়ে ফেলল তার। টের পেল সবার চোখ এড়িয়ে সার্থের হাতের আঙ্গুল সেই পেট ছুঁয়ে যাচ্ছে। কেমন একটু একটু করে শাড়ির পাড় ভেদ করে প্রবেশ করছে ওটা। ঠোঁটটা ক্রমে ক্রমে আরো গাঢ় হচ্ছে ঘাড়ে। এক টালমাটাল অনুভূতি সামলাতে অমনি না বলে চিৎকার করে উঠল। ভোরকে ফিরে চাইল সকলে। জামিল বলল,